আমরা ট্রেড ইউনিয়নগুলো যৌথভাবে এবং কিষাণ ফ্রন্ট যৌথ আন্দোলনের দিক থেকে আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে একটা আবেদন জানানো হয়েছিল দেশবাসীর কাছে, এই সরকারটাকে হটান। কেন্দ্রের সরকারটা যদি না হটানো যায়, মানুষের ভাগ্যের পরিবর্তন করবে না। দেশকে রক্ষা করার জন্য, দেশ বাঁচানোর জন্য এই লড়াইটা শুরু হয়েছে। সিআইটিউ তার নিজের শক্তি বলে 1984 সালে একবার প্রথম ধর্মঘট ডাকে গোটা দেশে এই অর্থনীতির বিরুদ্ধে। 1991 সালে উদারীকরণের বিরুদ্ধে সিআইটিউ তার নিজের শক্তি বলে দেশব্যাপী ধর্মঘট ডাকে। অভিজ্ঞতার ভিত্তিতে আজকে 10টা ট্রেড ইউনিয়ন একটা মঞ্চে এসছে। এটাতে গিয়ে তারা এখন ডিসিশন অলরেডি নিয়ে নিয়েছেন। তাদের বাজেটে এখন খারাপ অবস্থা। বাজেটে সেখানে অর্থের যোগান দেওয়ার জন্য জাতীয় সড়ক, টেলিকম, ডক, পোর্ট এগুলোকে আর মাইন মানে যে সমস্ত খনিজ সম্পদগুলো আছে এই ক্ষেত্রটাকে বিক্রি করার জন্য পাইপলাইনে লিজ, কোথাও লিজের নামে টাকা নেবে, কোথাও সেখানে বিক্রি করার নামে অর্থ সংগ্রহ করার জন্য বাজেটের ঘাটতি পূরণ করার জন্য সিদ্ধান্ত নিয়ে তারা অলরেডি প্রসেস শুরু করে দিয়েছেন। এবং এখানে আমরা লক্ষ্য করলাম এই বিষয়গুলিকে কেন্দ্র করে আমরা মনে করি শ্রমজীবীরা চুপ করে বসে থাকলে হবে না। সরকারে তারা এসছে, কিন্তু এটা এমন না যে সরকার এসছে বলেই তারা তাদের নীতির পরিবর্তন ঘটাবে। আমরা মনে করি কারো কারো ধারণা দেবো যে মাত্র সরকার এসছে এখনই রাস্তায় নেমে গেলে এটা কেমন কথা। বাধ্য কি করা যাবে, এরা তো অলরেডি আক্রমণ শুরু করে দিয়েছে। আমরা কি করবো বলুন তো? স্বাভাবিক কারণে রাস্তায় নামা ছাড়া কোনো বিকল্প নেই। কারণ 10ই জুলাই অল ইন্ডিয়ার ডিমান্ডে করা হয়েছে। সেখানে আমরা পরিষ্কার বলেছি যে 4টা শ্রম কোড লাগু করা যাবে না। অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার করা বের করার জন্য রেডি হয়ে গেছে। আমরা বলছি নো, এটা আটকাও যে কোনো মূল্যে। দ্বিতীয় 26,000 টাকা, যে কোনো ক্ষেত্রে যে কোনো লোক কাজ করে তাকে 26,000 টাকার নিচে মজুরি দেওয়া যাবে না। তৃতীয় যেটা এবার মিটিংয়ে সাংঘাতিকভাবে এসছে, স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, পাবলিক সেক্টর আন্ডারটেকিং, বেসরকারি সমস্ত ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল আর আউটসোর্সিং। কি তাদের বেতন, কোথায় তাদের ছুটি ছাটা, কোথায় তাদের প্রভিডেন্ট ফান্ড, কি তাদের এই মেডিকেল ফেসিলিটি, কিচ্ছু নেই। যা খুশি তা করছে। ঘন্টা নেই, 12 ঘন্টা 16 ঘন্টা পর্যন্ত কাজ করায়। কোনো কোনো রাজ্য সরকার সেগুলিকে মদত দিচ্ছেন, সাহায্য করছেন। এই অবস্থা চলতে দেওয়া যায় না। আমরা সেখানে বলছি যে না, এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং কন্ট্রাকচুয়াল ওয়ার্কার যারা যে স্তরেই হোক 26,000 টাকার নিচে কাউকে কোনো টাকা দেওয়া যাবে না। আর সমকাজে সুপ্রিম কোর্টের রায়, সমকাজে সমমজুরি দিতে হবে। তিনি যেই কাজই করুক, একটা রেগুলার এমপ্লয়ি, পার্মানেন্ট এমপ্লয়ি যেই সুযোগটা পায়, যে বেনিফিটটা পায়, যেহেতু সমপরিমাণ কাজ তিনি করছেন তাকে সমপরিমাণ বেতন দিতে হবে। এটা সুপ্রিম কোর্টের রায় এবং এই রায় অনুযায়ী কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ গ্রহণ করে এখানে কার্যকরী ভূমিকা নিতে হবে। এটা আমরা আমাদের দিক থেকে বলেছি। এখানে প্রশ্ন এসছে যে আপনারা জানেন যে অঙ্গনারী এরা গোটা দেশে লড়াই করছে, কোনো কোনো দেশে দারুণ বেতন বাড়িয়ে নিয়েছেন। আমরা বলছি গোটা দেশে ভারতবর্ষে এখন যা পায় এটাকে যে যাই পাক, যে স্টেটই যা পাক, এটা মিনিমাম 26,000 টাকা করতে হবে অঙ্গনারীদের। পাম্প অপারেটর থেকে আরম্ভ করে এরকম চুক্তিবদ্ধ প্রথায় যারা কাজ করেন তাদের নিয়মিত স্কেল না দিতে পারলেও ইমিডিয়েটলি কেন্দ্রীয় সরকারকে পার্লামেন্টে বিল এনে একটা আইন তৈরি করো যে 26,000 টাকার নিচে কাউকে মজুরি দেওয়া যাবে না। এই আইনটা পাস করানোর জন্য আমরা এই দাবিটা সামরিক আন্দোলনের সূচি আমরা নিয়েছি। পেনশন, কি পেনশন? যাওয়ার পর কোথাও 1,000, কোথাও 1200 টাকা পেনশন চলে পরিবার। আমরা বলেছি যে আনঅর্গানাইজ সেক্টর যারা, সেখানে 9,000 টাকা মিনিমাম পেনশন দিতে হবে মাসে, যে স্তরেই হোক, যে কোনো ওয়ার্কার হোক, সরকারি, আধা সরকারি, বেসরকারি, 9,000 টাকার নিচে কোনো পেনশন কাউকে দেওয়া যাবে না। পরিষ্কার এই ডিমান্ডটা অলরেডি সেন্ট্রাল গভর্নমেন্ট একটা সময় এটা এগ্রিও করেছিলেন, কোনো পদক্ষেপ তারা নিলেন না। সেখানে আমরা বলছি 9,000 টাকা তাকে ন্যূনতম পেনশনের দায়িত্ব সেখানে গ্রহণ করতে হবে, তাদের সামাজিক নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। আমাদের রাজ্যে অঙ্গনারী ওয়ার্কারদের গ্র্যাচুইটি বিষয়টা এখন তারা কোনো পদক্ষেপ নেয়নি। আমরা রাস্তায় নামবো সিদ্ধান্ত নিয়েছি। পাম্প অপারেটর 5,500, 6,000 টাকা বেতন পায়, কৃষক মার খাবে, একটা আরেকটার সঙ্গে উতপ্রুত হয়ে যুক্ত।
এই যৌথ আন্দোলনে একটা এবং গণতান্ত্রিক আন্দোলনের একটা ভিত্তি গোটা ভারতবর্ষে গড়ে উঠেছিল। এটা ভাবার কোনো কারণ নেই। ইন্ডিয়া ব্লক যেটা তৈরি হয়েছে, আমরা ট্রেড ইউনিয়ন মনে করি ফুটফাট এটা হয়ে গেছে কিছু নেতার সমন্বয়, এভাবে দেখলে এটা ভুল করবো না। এই যে নিচতলা থেকে দেশব্যাপী যে গত কয়েক বছর যেমন লড়াই চলছে, দিল্লির সমাবেশ, কৃষকদের আন্দোলন, শ্রমিকদের ধর্মঘট, ট্রেড ভিত্তিক ধর্মঘট, বেশ কয়েকটা ভারত বন্ধ এবং বহু ধরনের লড়াই, এই লড়াইগুলোর মধ্য দিয়েই রাজনৈতিক দলগুলো তারা একটা অবস্থানে এসছে যে গণতন্ত্র পুনরুদ্ধার করো, দেশের উদারবাদী অর্থনীতিকে আটকানোর জন্য একটা পরিবর্তন দরকার। তারা সেখানে প্রার্থী দেন এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। আমরা সিআইটু গত 18 দিল্লিতে মিলিত হয়েছি। সিআইটু অল ইন্ডিয়া অফিস বেয়ারার, যেটাকে সম্পাদক মণ্ডলী বলা হয় কেন্দ্রীয়, সেখানে আমিও নিজেও উপস্থিত ছিলাম। এই মিটিংয়ে আমরা বিস্তারিত আলোচনা করি। আমরা মনে করি যে এটা একটা ওয়ান স্টেপ ফরওয়ার্ড, অর্থাৎ এই যে আন্দোলনটা হলো দেশব্যাপী, এই আন্দোলনের এক কদম আমরা এগিয়ে গেছি। বিজেপি যে শক্তিটা ছিল, তারা এককভাবে যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার আহ্বান জানিয়েছিলেন সেটা হয়নি, এবং তারা সংগতভাবে 400 আসন যে স্লোগান দিয়েছিলেন এটাও হয়নি। এবং এটা আমরা মনে করি শ্রমিক কৃষক গণতান্ত্রিক আন্দোলনের একটা অন্যতম সাফল্য। এখন আমাদের শক্তিকে সংগত করে লড়াইটাকে শক্তিশালী করতে হবে, কারণ আমরা এটা ভালো করে বুঝি বিজেপি তার নীতির পরিবর্তন ঘটাবে না। কেন বলছি কথাটা? মন্ত্রিসভাটা যেটা গঠন করেছে এর থেকে বোঝা যায় সেই পুরনো মন্ত্রী, পুরনো মুখ, পুরনো তার দৃষ্টিভঙ্গি। আমাদের সর্বদত্ত বলছিলেন 100 দিনের যে তাদের যে সূচিটা ঘোষণা করেছে, এতে সাধারণ মানুষ, শ্রমজীবী, গরিব মানুষের কথা কিচ্ছু নেই। মূলত সেখানে নয়া উদারবাদী অর্থনীতি যেটা দেশকে সর্বনাশ করেছে, মানুষকে সর্বনাশ করেছে, মানুষকে ভিখারিতে পরিণত করেছে, বিশাল বেকার সমস্যা তৈরি করেছে, গোটা দেশে অর্থনৈতিক বিপর্য। এবং আপনারা জানেন কি না, আমাদের দেশে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট উঠে যাচ্ছে, বিরাট পরিমাণ টাকা এখান থেকে তুলে নিয়ে যাচ্ছে। অর্থনীতি তো এমনিতেই খুব পঙ্গু অবস্থা, তার মধ্যে অর্থনীতি আরও বড় হয়ে গেছে। এখান থেকে ইনভেস্টররা ইনভেস্টমেন্ট তুলে নিয়ে যাচ্ছে। কারণটা কি? কাটতি নেই। কেন কাটতি নেই? মানুষের পয়সা নিয়ে আসে। পয়সা নেই কেন? আয় নেই, উপার্জন নেই, রোজগার নেই। তার প্রতিবেদন গিয়ে বাজারে পড়েছে, কৃষক এবং শ্রমজীবীরা সেখানে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। আমরা মনে করি নয়া উদারবাদী অর্থনীতিকে তারা আবার নতুনভাবে লাগু করার চেষ্টা করছেন। এবং ইতিমধ্যে এই যে বলছিলেন আমাদের শঙ্করবাবু, যেটা সিরিয়াস ঘটনা, আর এই অদ্ভুত ঘটনা, এটা রিজার্ভ ব্যাংকের আন্ডারে একটা পরিষদ আছে, ওসি পরিষদ বলা হয় এটাকে। এটা সাধারণত প্রভিডেন্ট ফান্ডে যে লক্ষ লক্ষ কোটি টাকা এটাকে কন্ট্রোল করে, এটাকে কিছু করতে গেলে ওসি পরিষদে মিটিং করতে হয়। এখানে ওসি পরিষদে মিটিং করলেন না, কোথাও কোনো স্তরে সিদ্ধান্ত হলো না। অ্যাকচুয়ালি ইন্টারেস্টটা ছিল 15 থেকে 20%, অর্থাৎ শ্রমিক থেকে যে টাকাটা বেতন থেকে কেটে নেওয়া হয় প্রভিডেন্ট ফান্ডে, মালিকের যে অংশটা দেয়, এটা ওই মাসেরটা যদি ওই মাসে জমা না দেয় টাকাটা তোলার পর, তাহলে তাকে সেখানে মিনিমাম 15% থেকে শুরু হয়, এটা 20% পর্যন্ত পেনাল্টি অর্থাৎ জরিমানা দিতে হয়। এবং এখানে দেখা গেল লক্ষ কোটি টাকা এই ধরনের জরিমানা আদায় হয়নি। এখন সেখানে তাদেরকে সম্ভবত নির্বাচনে তাদেরকে সাহায্য করেছি না এটা তারা বলতে পারবেন, তো আমাদের সন্দেহ হচ্ছে। এবং তাদের কাছে কোনো প্রতিশ্রুতি দিচ্ছিল, এটাকে পূরণ করার জন্য পার্লামেন্টে গেলেন না, ওসি পরিষদে মিটিং করলেন না, ক্যাবিনেটে মিটিং হয়েছে কিনা জনগণ জানে না। সেখানে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়ে এটাকে করে দিয়েছেন 1% থেকে এটা সর্বোচ্চ 12% পর্যন্ত নিতে পারবে। এখানে বিরাট অঙ্কের টাকা এদিক সেদিক হয়ে গেছে। এর থেকে শুরু হয়, তাদের শুরুয়াতটা কিভাবে হয়েছে, কাজে এই কারণে আমরা বলছি যে এদের বিরুদ্ধে লড়াইটাকে শক্তিশালী করতে হবে। এবং এখানে দেখা যাচ্ছে যে ন্যাশনাল Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.